প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব ভেক্টর চ্যাপ্টারের লেকচার 7 অর্থাৎ 7 লেকচার। আমরা এর আগে ভেক্টরে পড়ছিলাম দুটো ভেক্টর রাশির যোগ কিভাবে করা যায়। আমরা কয়েকটা সূত্র দেখাচ্ছিলাম, তার ভিতরে ছিল আমাদের সর্বশেষ আমরা যেটা পড়ছি এবং বলছি যেটা আমাদের সবথেকে বেশি উপযোগী, সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের সামন্ত্রিকের সূত্র। এই ভেক্টর যোগের সামন্ত্রিকের সূত্রের সাহায্যে আমরা কি করছিলাম, লব্ধির মান বের করছিলাম, দিক বের করছিলাম, দুটো ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান আমরা বের করে দেখছিলাম। কেন আজকে আমরা দেখব যে ভেক্টরের আরো কয়েকটি সূত্র, আমরা শুধু এখানে সূত্রগুলোই বলবো, অর্থাৎ বিনিময় সূত্র। বিনিময় সূত্র কথাটি হচ্ছে দুটো ভেক্টর রাশি যদি তারা লব্ধি যোগ করি, যোগ করার ফলে আমরা যদি ফলাফলটা তাদের স্থান বিনিময় করে লিখি, অর্থাৎ p প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি আমরা যদি লিখি, তাতে সূত্রটার কোনো ব্যর্থই ঘটবে না, অর্থাৎ সূত্রটি সঠিক থাকবে, অর্থাৎ p প্লাস কিউ ইকুয়াল কিউ প্লাস পি, অর্থাৎ তারা জায়গাগুলো বদল করলো, তাতে কোনো অসুবিধে হবে না। এটা গেল বিনিময় সূত্র। আমরা এগুলো প্রমাণে যাব না, আমরা জাস্ট এমসিকিউর জন্য মাথায় রাখবো যে ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে, এবং বিনিময় সূত্রটি হচ্ছে এরকম যে এটা জায়গা বদল করতে পারে, অর্থাৎ p প্লাস কিউ ইকুয়াল কিউ প্লাস পি, দ্যাটস ওকে। এবার আমরা আসবো খ নম্বরের সংযোজন সূত্র, অর্থাৎ আমরা এখানে দেখাচ্ছি যে দুইটা ভেক্টর রাশির সাথে, অর্থাৎ আমরা ফার্স্ট ভেক্টর p প্লাস কিউ এর সাথে আমরা যদি আরেকটা থার্ড ভেক্টর আর যোগ করে দেই, সংযোগ করি, তাহলে তার ফলাফলটা আমরা লিখতে পারবো কি, যে p টাকে যদি বাইরে নেই, কিউ এর সাথে যদি সংযোজন করে দিই, তাও কিন্তু দেওয়া যাবে। আমরা এরকমও লিখতে পারি, কিউ এর সাথে সংযোজন না করে আমরা এরকম লিখতে পারি, কিউটা এখানে থাকবে প্লাস p প্লাস আর, তাও কিন্তু লেখা যাবে, যেহেতু বিনিময় সূত্র আমাদেরকে বলে দেওয়া আছে স্থান বিনিময় করা যায়, সুতরাং এইভাবেও সংযোজন সূত্রটা লেখা যাবে। মোট কথা ভেক্টর সংযোজন সূত্র মেনে চলে। তারপরে আমরা বলছিলাম 3 নম্বরে, অর্থাৎ গ নম্বরে বন্টন সূত্র, অর্থাৎ বন্টন সূত্র কথাটা অর্থ আমরা বুঝি বন্টিত হয়ে যাওয়া। আমরা এখানে সূত্রটি বলছি, m হচ্ছে একটি স্কেলার রাশি, এর সাথে দুটো ভেক্টর রাশির যোগফল, অর্থাৎ p প্লাস কিউ কি আকারে আছে, ফার্স্ট ব্র্যাকেটে গুণ আকারে আছে। তাহলে কি বলা হচ্ছে, বন্টন সূত্র বলছে যে এই ভেক্টর দুটির সাথে স্কেলার রাশিটি আলাদাভাবে গুণ হয়ে বন্টিত হতে পারবে। মোট কথা m ইনটু p প্লাস কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো mp প্লাস mq। এই তিনটি সূত্র আমরা মনে রাখবো এমসিকিউ এর জন্য বা অন্যান্য ওখানে ব্যবহারের জন্য, তেমন কিছু নয়। এরপরে আমরা পড়ব ভেক্টরের বিভাজন। আমি লিখে রাখছি ভেক্টর রাশির বিভাজন। আমরা এর আগে ভেক্টর রাশির যোজন করছি, অর্থাৎ সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র। এই সূত্রগুলো ছিল আমাদের ভেক্টর রাশির যোজন, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে আমরা একসাথে যুক্ত করছি, যোগ করছি, ফলে আমরা লব্ধি ভেক্টর পাচ্ছিলাম। এবার আমরা দেখব ভেক্টর রাশির বিয়োজন, অর্থাৎ একটা ভেক্টর রাশিকে একাধিক ভেক্টর রাশিতে রূপান্তরিত করার কৌশলের নামই হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। ক্লিয়ার? যে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক উপাংশে বা দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার কৌশলকেই আমরা বলি ভেক্টর রাশির বিভাজন। এই ভেক্টর রাশির বিভাজন আমরা সামন্ত্রিকের সূত্রে যেরকম করছিলাম সেভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটা শর্ত দিয়েছি লম্বাংশের সাহায্যে, অর্থাৎ লম্বাংশ কথাটা কি, তাহলে আমাদেরকে একটু জানতে হয়। লম্বাংশ হচ্ছে যে একটা ভেক্টরকে এমন দুইটা উপাংশে আমরা বিভক্ত করব যাতে বিভাজিত উপাংশগুলো কি হবে, পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমরা বলছি বিভাজন কাকে বললাম, যে
একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার কৌশলের নামই হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। এবার আমরা বলছি লম্ব উপাংশ। তাহলে আমি বিভাজনে আবার বলছি, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করার কৌশলকেই বলা হয় ভেক্টরের বিভাজন, এবং বিভাজিত প্রতিটি অংশকে বলা হবে ভেক্টরের মূল ভেক্টরের উপাংশ বা অংশ। কথাটা বোঝা গেছে যে একটি ভেক্টর রাশিকে আমি দুই বা ততোধিক অংশে ভাগ করলাম। আমি ধরলাম দুটি অংশে ভাগ করলাম। ধরো এই একটা ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, একে আমি দুইটা অংশে ভাগ করলাম। একটা ভেক্টরের অংশ হচ্ছে এদিকে, এটা মনে করা হচ্ছে পি ভেক্টর, আর একটা হচ্ছে এদিকে, এটা মনে করা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক, তার মানে কি আর ভেক্টরকে আমরা কি করলাম, দুইটি অংশে বিভক্ত করলাম। এই বিভাজিত অংশগুলোকে বলা হবে মূল ভেক্টরের উপাংশ। তার মানে পি এবং কিউ হচ্ছে আর এর দুটি উপাংশ বা অংশ। তার মানে অংশগুলো অংশ আমরা বুঝি যে মূল জিনিসটাকে ভাগ করে নেওয়া, ঠিক সেম কথাই যে আর ভেক্টরকে আমরা এখানে কি করছি, দুইটা অংশে ভাগ করছি। তাহলে যে কোনো একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার কৌশলকে বলি ভেক্টরের বিভাজন, এবং এই বিভাজিত অংশগুলোকে আমরা বলি ভেক্টরের অর্থাৎ মূল ভেক্টরের উপাংশ বা অংশ। তাহলে এই উপাংশ দুটো যদি আমরা যোগ করি, পি এবং কিউ যদি যোগ করি, তাহলে আমরা আর খুঁজে পাবো, অথবা আর কে যদি আমরা ভাগ করি তাহলে পি এবং কিউ খুঁজে পাবো। তাহলে আর কে ভাগ করার নাম হচ্ছে বিভাজন, আর পি এবং কিউ কে যোগ করে আর খুঁজে পাওয়ার নাম হচ্ছে যোজন। এখন আমরা বললাম যে ভেক্টরের আমরা বিভাজন করব। এই বিভাজিত উপাংশগুলো যদি পরস্পরের উপর লম্ব হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলবো লম্ব উপাংশ বা লম্বাংশ। অর্থাৎ এখানে আমরা বুঝাচ্ছি যে ভেক্টর রাশিটা বিভক্ত হয়ে দুটো অংশে ভাগ হচ্ছে, এবং এই উপাংশ দুটো কি হচ্ছে, একটা আরেকটার উপরে লম্ব হচ্ছে। এদেরকে আমরা বলবো লম্ব উপাংশ। অর্থাৎ যদি এমন হয়, মনে করো এই আর একটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ওবি, ওবি সমান হচ্ছে আর, একে আমি দুইটা অংশে ভাগ করলাম, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে ও এ, এটা হচ্ছে পি, আর একটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে ও সি, এটা হচ্ছে কিউ। এই পি এবং কিউ অর্থাৎ ও এ লম্ব যদি ও সি হয়, ও এ এবং ও সি যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি এবং কিউ কে আমরা বলবো আর এর লম্ব উপাংশ। অর্থাৎ এই ও এ এবং ও সি হচ্ছে ও বি এর লম্ব উপাংশ। ক্লিয়ার? তার মানে আমরা কি করলাম, এই ও বি উপাংশকে, ও বি লব্ধি ভেক্টরকে আমরা কি করলাম, দুইটা অংশে ভাগ করলাম। একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি, এবং এমন ভাবে ভাগ করলাম যাতে ও এ এবং ও সি পরস্পর লম্ব। এবার আমরা দেখি আর এর মাধ্যমে আমরা পি এবং কিউ কে কি করি, প্রকাশ করি। তাহলে ঠিক আছে, আমরা তাহলে চিত্রটি এবার একটু ভালো মতো অঙ্কন করি। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ওবি রেখা, ওবি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, একে আমার দুইটা অংশে ভাগ করতে হবে, এবং বিভাজিত অংশগুলো কি হবে, পরস্পরের সাথে লম্ব হবে। তাহলে এই আর এর সাথে আমরা একটা ভেক্টর ধরে নিচ্ছি উপাংশ, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও এ পি ভেক্টর, এবং এই ভেক্টরটা এর সাথে কি করতেছে, আলফা কোণ উৎপন্ন করতেছে। অর্থাৎ মূল ভেক্টর ওবি অর্থাৎ আর এর সাথে একটা উপাংশ ও এ যা আলফা কোণ উৎপন্ন করে, এবং আরেকটা উপাংশ ও সি সমান কিউ, যা এটার সাথে কি করে, বিটা কোণ উৎপন্ন করে। কিন্তু আমরা বলছি যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি, কারণ তারা পরস্পর লম্ব। অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল কত হবে, 90 ডিগ্রি।
এবার তাহলে আমরা ওবি কে কর্ণ ধরে ওএ এবং ওসি কে দুটি সন্নিহিত বাহু ধরে আমরা কি করতে পারি, সামন্তরিকটি পূর্ণ করতে পারি। তাহলে আমরা যদি সামন্তরিকটি পূর্ণ করি তাহলে আমরা করতেছি কি, এই ওবি থেকে ওএ এর উপরে লম্ব টানবো, আবার ও বি থেকে ও সি এর উপরে লম্ব টানবো। এটা ছিল আমাদের আর। তারপরে কি, এটা একটা আমাদের কি হয়ে গেল, আয়তক্ষেত্র হয়ে গেল। কারণ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ যদি বিটা হয় এই কোণ কি হবে, বিটা হবে। এই কোণ যদি আলফা হয় তাহলে এই কোণও কি হবে, আলফা হবে। আমরা দেখাতে পারি। তাহলে আমরা এখানে কি বললাম, এই আর এর দুটি উপাংশ, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ। তাহলে আমাদের জানা রাশি এখানে কি কি থাকবে, এই কোণগুলো আমরা পরিমাপ করতে পারবো। তাহলে আলফা এবং বিটা জানা থাকবে, আর জানা থাকবে আর এর মানটা। তাহলে আমাদের এখানে জানা রাশি হবে আর, আলফা, বিটা। তাহলে পি এবং কিউ কে আমাদের প্রকাশ করতে হবে এই আর এবং আলফা ও বিটার মাধ্যমে। তাহলে আমরা দেখি, নির্ণয় করার চেষ্টা করি। তাহলে আমাদের কি হলো, আমরা এই ত্রিভুজ ও এ বি, এটা একটা কি হলো, সমকোণী ত্রিভুজ। কারণ এটা থেকে এটার উপর লম্ব আছে, তাহলে এই কোণটা হচ্ছে কত আমার, 90 ডিগ্রি। আমরা এই কোণটা 90 ডিগ্রি কেমন করে প্রমাণ করতে পারি, এখানেও প্রমাণ করতে পারি। যাই হোক, আমরা এই প্রমাণের দিকে যাব না, আমরা বলছি আলফা এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। কারণ আলফা প্লাস বিটা ইকুয়াল টু যেহেতু 90 ডিগ্রি, এটা না এটা যোগ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের ত্রিকোণমিতিক সূত্র আছে। আমরা জানি কোন ত্রিভুজে যে কোনো কোণের বাহু এবং তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান। এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়বা বা পড়ছো, যে ত্রিভুজে সাইনের সূত্র। ত্রিকোণমিতিতে বলা হয় যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলো পরস্পর সমান। অর্থাৎ এই বাহু এর বিপরীত কোণের সাইন, এই বাহু এর বিপরীত কোণের সাইন, এই বাহু এর বিপরীত কোণের সাইন, এই অনুপাতগুলো কি হবে, পরস্পর সমান হবে। তাহলে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই ত্রিকোণমিতিক সূত্রানুসারে আমরা কি পাচ্ছি, আমরা বলছিলাম ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান। তাহলে আমরা প্রথমে যদি ওএ নেই, ওএ এর বিপরীত কোণ কোনটা, এটা, তাহলে হবে কত, সাইন বিটা। এবার এটা এবি এর বিপরীত কোণ হচ্ছে কোনটা আমাদের, সাইন আলফা। এবার এটা ওবি এর বিপরীত কোণ হচ্ছে কত, সাইন, এটা 90 ডিগ্রি। এখন আমরা মান বসাই। ওএ, এই ওএ সমান ছিল আমাদের কত, পি। তাহলে এই টোটালটা যদি পি ভেক্টর হয়, এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মান। তাহলে আমরা লিখতে পারো পি ভাগ সাইন বিটা এবি। এবি হচ্ছে এটা, আমরা জানি এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এটা যদি কিউ হয় এটাও কি হবে, কিউ হবে। আমরা লিখতে পারবো কিউ ভাগ সাইন আলফা ইকুয়াল টু ওবি। সাইন 90 ডিগ্রি মান 1, আমরা লিখতে পারবো ওবি সমান হচ্ছে আমাদের কত, আর। ওবি সমান হচ্ছে আর। তাহলে আমরা একবার এটা সমান এটা ইকুয়েট করি, একবার এটা সমান এটা। অর্থাৎ আমরা এবার লিখতে পারবো পি সাইন আলফা ইকুয়াল টু আর। অতএব পি ইকুয়াল টু হচ্ছে সাইন বিটা কিউ। এবার এটা সমান এটা, কিউ ভাগ সাইন আলফা ইকুয়াল টু আর। অতএব কিউ ইকুয়াল টু সাইন, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম।
তাহলে আমরা তাই জানছিলাম যে একটা উপাংশ হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, সেটা আমরা কেমন করে পেয়ে গেলাম। এখানে আমাদের আরটা সাইন, আর সাইন বিটা ভাগ কিউ আর সাইন আলফা। তাহলে কত হচ্ছে পি, পি সমান আমরা লিখলাম কত আর সাইন বিটা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এই ক্ষেত্রে আমরা আরেকটু সহজীকরণ করতে পারি। এইভাবে আমাদের কি দরকার, আলফার মানও জানা দরকার, বিটার মানও জানা দরকার। আমরা যদি একটা মানে নিয়ে আসি তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা লিখতে পারবো বিটা ইকুয়াল টু, আমরা এরকম লিখে রাখলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 90 মাইনাস আলফা। তাহলে বসাই দিই আমরা মানটা এই জায়গায়, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে 90 ডিগ্রি মধ্যে কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেলে হয়ে যাবে কত cos sin আলফা। সুতরাং আমাদের কি দাঁড়ালো, p ইকুয়াল টু হচ্ছে r cos আলফা, q ইকুয়াল টু হচ্ছে r sin আলফা। এই হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। তাহলে আমরা কি করলাম, লম্ব উপাংশে এই p এবং q কে বলা হবে r এর লম্ব উপাংশ, কারণ p এবং q এর মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। এখন আমাদের মনে রাখার সহজ কৌশল দেখো, তোমাদেরকে আমি বলি। তাহলে এই কোণটা ছিল আলফা এই ত্রিভুজে, এই কোণটা বিটা। আমরা যদি এটাকে মুছে দেই, এটা হচ্ছে আলফা কোণ। তাহলে এই ত্রিভুজের এটা হবে ভূমি। তাহলে ভূমির দিকে যে উপাংশটা থাকবে তার সাথে থাকবে cos। আমরা জানি ত্রিকোণমিতিতে ভূমির সাথে কার সম্পর্ক, cos-এর, আর লম্বের সাথে sin-এর। তাহলে এদিকের উপাংশ হচ্ছে আমাদের p, p সমান হচ্ছে আমাদের কত r cos আলফা। তাহলে এটা হচ্ছে তার উপরে লম্ব। তাহলে লম্বের দিকে যে উপাংশটা, যেহেতু এদিকে ভূমি, এটা হচ্ছে তার উপরে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বের দিকে যে উপাংশটা তার সাথে সম্পর্কটা হবে আমাদের sin-এর। তাহলে ভূমির সাথে সম্পর্ক হচ্ছে cos-এর, লম্বের সাথে সম্পর্ক হচ্ছে sin-এর। তাহলে আমরা লিখতে পারবো এই দিকের উপাংশটা হচ্ছে আমাদের কত, q ইকুয়াল টু হচ্ছে কত r sin আলফা। তাহলে আমরা যখন অঙ্ক করব আমরা খুব সহজেই করতে পারবো যে যেদিকে থাকবে ভূমির উপাংশ, অর্থাৎ যেদিকে আমরা কোণটা বিবেচনা করব সেদিকে আমরা উপাংশটা মনে রাখবো cos, যেদিকে আমরা উপাংশটা মনে কোণ ধরবো না সেদিকে মনে হবে আমাদের sin। তাহলে আমরা একটা एग्जांपल দিলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি। আমরা সেরকম একটা एग्जांपल দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা লিখলাম, একটা एग्जांपल দিচ্ছি আমি, 50 নিউটন বল বলকে এমন লম্বাংশে বিভক্ত করো যার একটি উপাংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি বললাম, যে 50 নিউটন বলকে এমন লম্বাংশে বিভক্ত করো যার একটি উপাংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতেছি এখানে একটা মূল ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে 50 নিউটন। তাকে কি করতে বলা হচ্ছে, লম্বাংশে বিভক্ত। তার মানে কি একাধিক অংশে বিভক্ত করা যাবে। তো আমাদেরকে বলা হচ্ছে লম্বাংশে বিভক্ত। আমরা যেহেতু দুটো লম্বাংশে বিভক্ত শিখছি, আমরা দুটোর কথাই বলছি। লম্বাংশে আমাদেরকে বিভক্ত করতে বলা হচ্ছে যার একটি অপাংশ হবে কত, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এটা হচ্ছে আমাদের মূল ভেক্টর r। তাহলে আগের মতে আমরা দেখাতে পারি, তাহলে এটা হচ্ছে OB, এই OB সমান হচ্ছে আমাদের কত r, এটা সমান হচ্ছে কত 50 নিউটন। কি করতে বলা হচ্ছে, এটা দুইটি অংশে ভাগ করতে বলা হচ্ছে। একটা অংশ হচ্ছে কোন দিকে, এইদিকে, এটা হচ্ছে ভূমির সাথে কত আলফা ইকুয়াল টু কত বলছে 30 ডিগ্রি। তার মানে একটা ভেক্টর হচ্ছে p। তাহলে আমরা জানি একটা p ধরলে আমরা আরেকটা কি ধরি, q ধরি। তাহলে আরেকটা উপাংশ হবে কত
এর সাথে লম্ব অর্থাৎ পি এর সাথে, তাহলে এটা খাড়া উপরের দিকে, তাহলে এটা হবে মনে করো কিউ। এই পি কত কিউ কত আমাদেরকে বের করতে বলছে। তাহলে 50 নিউটন বলকে আমরা কি করব, দুইটা উপাংশে ভাগ করব। উপাংশগুলো কি হবে, লম্বাংশ কথার অর্থ হচ্ছে এই উপাংশ দুটো কি হবে, পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা উপাংশ পি আর একটা উপাংশ কিউ। এই পি এবং কিউ হবে পরস্পরের উপর হবে কি লম্ব হবে, আমরা তাই অঙ্কন করলাম। তবে শর্ত দেওয়া আছে এই পি ভেক্টর অথবা কিউ ভেক্টর যে কোনো যাকে আমরা ভূমির দিকে ধরবো তার সাথে মূল ভেক্টরটা কি করবে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি এই আর এর সাথে পি কত কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এটা যদি 30 হয় এটা কত হবে, আলটিমেটলি 60 হবে। তার মানে এটা আলফা হলে এটা বিটা হলে, তাহলে আমরা দুটোই সমীকরণ ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সুবিধার জন্য সবসময় বলছি একটা কোণ বিবেচনা করব, সেটা কত 30 ডিগ্রি। তাহলে আমরা জানি ভূমির দিকে উপাংশ পি, পি সমান আমরা কত জানি আর, যেহেতু ভূমি সেদিকে চলে আসবে কত cos আলফা। তাহলে আর এর মান 50 cos 30 ডিগ্রি। তাহলে আমরা যদি cos 30 ডিগ্রির মান বসাই দিতে পারি তাহলে হয়ে যাবে cos 30 এর মান কত, আমরা জানি হাফ। তাহলে 50 গুণন হাফ সমান কত 25 নিউটন। তাহলে আরেকটা উপাংশ হবে কোন দিকে, এর সাথে লম্ব বরাবর, তাহলে সেটাতে কি থাকবে, লম্ব মানে কি থাকে সাইন থাকে। তাহলে আরেকটা উপাংশ কিউ, কিউ ইকুয়াল হচ্ছে কত আর সাইন আলফা। তাহলে আর হচ্ছে 50 সাইন 30 ডিগ্রি। কোণ কিন্তু একটাই ব্যবহার করতে হবে, কোণ উপরেরটা 60 ডিগ্রি ব্যবহার করা যাবে না। যদি উপরেরটা 60 ব্যবহার করতে চাই তাহলে আমাদের দুইটা সমীকরণে কি লিখতে হবে, সাইন দিয়ে লিখতে হবে। এখানেও লিখতে হবে আর সাইন আলফা, এখানে লিখতে হবে আর সাইন বিটা। যাই হোক আমরা লিখতেছি 50 সাইন 30 এর মান কি, এখানে হাফ, তাহলে এটা হচ্ছে √3 ভাগ 2। তাহলে আমরা লিখতে পারতেছি 25√3 নিউটন। তাহলে একটা উপাংশ হচ্ছে এটা আর একটা উপাংশ হচ্ছে এটা। তাহলে আমরা একটা ভেক্টর রাশিকে দুটো লম্ব উপাংশে বিভক্ত করতে পারলাম। বিপরীতভাবে আমরা যদি এর লব্ধি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা আর এটা তোমরা যোগ করে দেখতে পারো, এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করলে আরটা পাওয়া যাবে। তাহলে আমরা সেটাও করে দেখাই যে আমরা যে উপাংশে বিভক্ত করলাম এটা সঠিক আছে কিনা। তাহলে মনে করি এবার এটা অজানা, আমার জানা হচ্ছে এই পি এবং কিউ। তাহলে আর ইকুয়াল হবে কত, রুট ওভার সামুদ্রিকের সূত্র অনুসারে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এইটুকু না লিখলেও চলবে, কারণ আলফার মান এখানে, কারণ এখানে একবার আলফা ধরি তাহলে এখানে আলফা প্রাইম ধরি, কারণ আলফা প্রাইমের মান এখানে হচ্ছে এইটা টোটালটাই 90 ডিগ্রি, এটা মান শূন্য হয়ে যাবে। তাহলে এটা যখন দুটো ভেক্টর পরস্পরের উপর লম্ব তখন আমরা শুধু এইটুকুই লিখবো, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার দিয়ে যদি এবার তোমরা যোগ করো এখানে 25 স্কয়ার প্লাস 25√3 যোগ যদি করো তাহলে তোমরা এখানে 50 দিয়ে পাবা। ওকে, আমাদের এদিকে আসতে বলিনি আমরা শুধু বলছিলাম এই পর্যন্ত আমরা সেটাই শিখলাম। তাহলে আজকে আমরা শিখলাম ভেক্টরের বিভাজন, কিভাবে একটা ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লেকচারে আমরা ভেক্টর রাশির গুণন শিখব। শিখলে মোটামুটি এই চ্যাপ্টার আমাদের থিওরিটিক্যাল অবস্থা শেষের দিকে চলে আসবে। তাহলে ধন্যবাদ সবাইকে।